যে তাহলে কি ভারত কি গেম চেঞ্জার হয়ে দাঁড়াচ্ছে? ভারতের এই যে সবার সঙ্গে যে ভালো সম্পর্ক, বা আপনি বারবার যেটা বলেন যে চাণক্য নীতি, ভারত কিন্তু সবসময় চাণক্য নীতিতেই চলে, সবার সঙ্গে ভালো সম্পর্ক, একটা ব্যালেন্সিং ওয়েতে চলে, সেটার কারণেই কি এই যে হরমুজ খুলে যাওয়া বা ভারতের জন্য একটা আলাদা একটা ফেসিলিটি, এগুলো কি বারবার হচ্ছে? দেখুন, ভারতের নিজস্ব একটা ডিপ্লোম্যাটিক স্ট্যান্ড আছে এবং ডিপ্লোম্যাটিক স্ট্যান্ডটায় ভারত দুটো কার্ড খেলে, একটা লং টার্ম কার্ড, একটা শর্ট টার্ম কার্ড। বাট এই শর্ট টার্ম কার্ডে ভারত খুব একটা ভীষণ ইম্পর্টেন্ট কিছু ইনভেস্টমেন্ট করে না। ভারতের অ্যাকচুয়াল ইন্টেলেকচুয়াল ইনভেস্টমেন্ট বলুন, ফিজিক্যাল ইনভেস্টমেন্ট বলুন, ওটা লং টার্ম কার্ডে খেলে। এই লং টার্ম কার্ডের মধ্যে ভারত বারংবার একটা এমন খেলা খেলতে চেয়েছে যেই খেলার মধ্যে ভারতবর্ষ একটা সময় দাঁড়িয়ে বিশ্বের কাছে অপরিহার্য হয়ে যাবে। এই অপরিহার্য হওয়ার জন্য ভারতবর্ষ পেনিট্রেট করবে। এই পেনিট্রেশন পয়েন্টারগুলো কীভাবে আসবে? থ্রু ট্রেড আসবে, থ্রু কালচারাল ডিপ্লোমেসি আসবে, থ্রু বিজনেস চ্যানেলিং আসবে। এবং ইতিমধ্যেই তো ডলারকে রিপ্লেস করার জন্য ব্রিক্স মুদ্রা আসবে, এমন তো একটা কথা শোনা যাচ্ছে। সেটা যদি আসে, সেটা তো ট্রাম্পের জন্য একটা বড়, একটা আমেরিকার জন্য একটা বড় বিপদ। সেটা একটা ন্যারেটিভ, মানে ব্যক্তিগতভাবে আসবে কি আসবে না সেটা পরেই জানা যাবে। তবে আমার যেটা মনে হচ্ছে, লোকাল কারেন্সির ইউটিলাইজেশন বাড়ার পিছনে কিন্তু আমেরিকার এই দুর্ব্যবহার একটা বড়। আমি আপনাকে এই জায়গা থেকে একটা প্রশ্ন করতে চাই, একটুখানি সাদ্দাম হোসেনের একটু প্রসঙ্গ তুলে আনি, ইরাকের প্রসঙ্গ একটু তুলে আনি। সাদ্দাম হোসেন যখন এই লোকাল কারেন্সির ব্যবহার তিনি করতে চেয়েছিলেন, সেই সময়ও তো আমেরিকার গলার কাটা হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। এবার যে দেশ লোকাল কারেন্সিতে কেনা বেচা করতে চাইবে, সেই দেশই তো ট্রাম্পের কাছে বা আমেরিকার কাছে গলার কাটা হয়ে যাবে। সেই জন্যই ব্রিক্সটা ইম্পর্টেন্ট, সেই জন্যই ব্রিক্স পোডিয়ামে ডিসকাশনটা এবছরটা ইম্পর্টেন্ট। কারণ এই লোকাল পোডিয়াম এবং লোকাল চ্যানেলিংয়ের মধ্যে দিয়ে একটা প্রপার স্টেজ তৈরি করার তারা প্ল্যানিং করছে, এবং সেই জন্যেই এটা ইম্পর্টেন্ট। সেই কারণেই আমেরিকান ফিলোসফি যেটা গ্লোবকে রিপ্রেজেন্ট করে সেটা সত্য নয়। আমেরিকান মাইন্ডসেট দিয়ে গ্লোবালি জিনিসপত্র দেখলে চলবে না, যেটা বাস্তব সেটাকে বাস্তবের চোখে দেখতে হবে, অ্যান্ড দ্যাট ইজ হাউ দ্য থিংস ওয়ার্ক। তো সেখানে আমার বরাবরই মনে হচ্ছে আমেরিকা যতটা একটা মানে আমরা যতটা যে আসনে বসাতে চেষ্টা করি, মানে অনেক দেশই করে, আমার মনে হয় সেটা ম্যাচিওরিটির অভাব। আমেরিকা কিন্তু কোনো দিনই এটা ভাবার কোনো দরকার নেই যে আমেরিকা বিশ্ব চালায় বা আমেরিকা ছাড়া বিশ্ব চলবে না। দ্বিতীয়ত আরেকটা কথা, সামরিকভাবে আমি আপনাকে বলছি, সামরিকভাবে আমেরিকা তো দাবি করে সামরিক শক্তি অনুযায়ী তারা সব থেকে পাওয়ারফুল শক্তি, তারা সব থেকে পাওয়ারফুল ইন্টেলিজেন্স। তারা জানতো না ইরানের কাউন্টার অ্যাটাকের এইটা প্ল্যানিং? তারা জানতো না ইরান কাউন্টার অ্যাটাকে এই ধরনের ভয়ঙ্কর ক্ষতি করে দিতে পারে? আয়রন ডোম নিয়ে তাদের এত বড় বড় কথা, এত সেই আয়রন ডোম তো আমরা দেখতে পাচ্ছি। আমি বারংবার বলছি, ইসরায়েল আমেরিকান টুলিং ডিপ্লোমেসির একটা শিকার। ইসরায়েলকে আমরা যেমন ছেনি, হাতুড়ি, ছুরি ব্যবহার করি অন্য একটা জিনিস কাটতে, সেভাবে ইসরায়েলকে ব্যবহার করা হয়েছে। এতে ইসরায়েলেরও দোষ প্রচুর, এটাও ঠিক। কারণ আলটিমেটলি তো তাদের মাটিটা জ্বলছে না, আলটিমেটলি তাদের মানুষজন মৃত্যুবরণ করছে, আলটিমেটলি তাদের কমান্ডার একের পর এক অ্যাসাসিনেট। কিন্তু একটা কথা সুভাষিস বাবু, তাহলে ইসরায়েল এই ফাঁদটার মধ্যে পা দিল কেন? ইরাকের থেকে কি শিক্ষাটা নিল না যে ট্রাম্পের এটা তো অনেক পুরনো খেলা, বা ট্রাম্প বলে ভুল হবে, আমেরিকার এটা অনেক পুরনো খেলা, এটা তো কোনো নতুন খেলা নয়। দেখুন, সব দেশেরই না নিজের নিজের কিছু প্রতিবন্ধকতা থাকে, কিছু কিছু বিলঙ্গিংস থাকে, কিছু কিছু এমন একটা আড়ষ্ট ব্যাপার থাকে, যে আড়ষ্ট ব্যাপারটাকে অন্য দেশ সেটাকে ব্যবহার করে। দেখুন, এই কথাটা বললে মানে কিছু লোক হয়তো আমাকে খুব বাজে চোখে দেখবেন, কিন্তু এটা ঠিক। ডিপ্লোমেসিতে নেগোসিয়েশন হয় সবসময় উইক পয়েন্ট এক্সপ্লয়েট করেই। মানে একজন আরেকজনের দুর্বলতাটা বোঝে, সেই দুর্বলতাটাকে এক্সপ্লয়েট করে, সেই দুর্বল জায়গাটাকে যখন সে আয়ত্তে নিয়ে নেয়, তখন সে মানুষটা অর্থাৎ রাষ্ট্রটা অটোমেটিক্যালি সে তার কবজায় চলে আসে। এই যে প্রসিজারটা, এই প্রসিজারটাই হচ্ছে নেগোসিয়েশনের মেন ক্রিম, এবং এটাই বারংবার দিনের পর দিন আমেরিকা করেছে। দিনের পর দিন আমেরিকা এই জিনিসটা করে ইসরায়েলকে কবজায় রেখেছে। ইসরায়েল তার জন্য হয়তো অ্যাডভান্টেজ পেয়েছে, হয়তো অ্যাডভান্টেজ যতটা পাওয়া উচিত ছিল ততটা পায়নি, বাট বাস্তব কথা তো এটাই যে ইসরায়েল ইজ ইউটিলাইজড। আর ইসরায়েল ইউটিলাইজেশনটা ইসরায়েল নিজেকে মানে রিকভার করতে পারেনি বলেই আজকের ডেটে আমেরিকা এবং ইসরায়েলের এই কনসোর্টিয়ামটাকে গোটা পৃথিবী একটা খুব খারাপভাবে ট্রিট করছে। এবং ইরান যে রিটালিয়েশনটা করেছে, সেই রিটালিয়েশনটা দেখবেন ইরানের রেজিমের করা খারাপ কাজ, ইরানের যে ওভার ইসলামিক এফেক্টস বা ডমিনেশন, ইরানের যে অর্থ সামাজিক ব্যবস্থা,
ইরানের যে বিভিন্ন রকম সোশ্যাল ডিফারেন্সেস, সেগুলো কিন্তু এখন অ্যাজ এ ন্যারেটিভ অনেকটা চেপে গেছে। এখন তার থেকে অনেক বড় ন্যারেটিভ হিসেবে দাঁড়িয়েছে ইরানস কাউন্টার অ্যাটাক। এই যে এটার মূল কারণটা কেন এটা দাঁড়ানোর পিছনে মূল কারণটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ভুল নীতি। খমেনিকে ধরুন, আমি তর্কের কাছে ধরে নিলাম খমেনিকে মেরে ফেলে দেওয়া হয়েছে, কি প্রয়োজন ছিল খমেনিকে অ্যাসাসিনেট করার, অ্যাটাক করার? কি দরকার ছিল ইরানকে অ্যাটাক করার? কোনো প্রয়োজনীয়তা ছিল আজকের ডেটে? কিন্তু ওই যে তেল, না না, যেটা সেটা তো আন্ডার আমেরিকার লোভ। দেখুন এইটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা কিন্তু আন্ডার কভার, বিলো দ্য বেল্ট, মানে একদম মাটির নিচে একটা কাজকর্ম, খুব নিকৃষ্ট মানের কিছু কাজকর্মের মধ্যে পড়ে। কিন্তু এই যে আন্ডার কভার যে কনসেপ্টটা বা যে সিক্রেসির ব্যাপারটা, বা যেটাকে বলতে পারেন ট্র্যাক টু প্রেজেন্স, এই ট্র্যাক টু প্রেজেন্সটা তো সবার সামনে চলে আসছে। আমি কারুর ভালো করব বলে তার বাড়িটা দখল করতে চাইছি, এটা তো সবাই জেনে যাচ্ছে। তার মানে তার যে একটা আপনি মূল যে একটা শক্তিটা তো থাকছে না, ডাইলিউট হয়ে যাচ্ছে। তো এই ডাইলিউশনটা কেন কেউ উপভোগ করবে বলুন তো? কেন কেউ সহ্য করবে? রাদার ওয়াই উড আই টলারেট দিস? আমি টলারেটই করবো না, আমি কাউন্টার করবোই অন্যরকমভাবে। এই যে ডিফারেন্স অফ থট প্রসেসটা, এটা কিন্তু কোনোভাবেই কখনোই মানে এটা মেনে নেওয়া যায় না, এবং গোটা বিশ্ব এটা আর মানতে প্রস্তুত নয় বলেই এই বারংবার অ্যাটাকগুলো হচ্ছে। এই বারংবার অ্যাটাকগুলো এমনভাবে হচ্ছে যেটা আমেরিকাকে ক্ষতিগ্রস্ত করছে, আমেরিকার ইমেজকে ক্ষতিগ্রস্ত করছে, এবং এইগুলোর উপর দিয়ে গিয়ে আমেরিকার অলরেডি স্টেবল ইনফ্রাস্ট্রাকচার এবং ইনভেস্টমেন্টগুলোকে ক্ষতিগ্রস্ত করছে। শুভাশিস বাবু, ট্রাম্পের আরও একটা কথা একটু আপনাকে বলি। ট্রাম্প আরও একটা কথা বলেছেন যে আমি মজার ছলে ইরানের খারখতিব, অর্থাৎ যেখানে হচ্ছে মূল তেলের যে ঘাঁটি যে দ্বীপে, সেখানে হামলা করব। এটা কি কোনো ছেলে খেলার বিষয়? এটা কি কোনো মজার বিষয় হতে পারে? একটা দেশ আরেকটা দেশকে বলছে যে আমি মজার ছলে আমি তোমার কাছে কয়েকটা এয়ারক্রাফট পাঠিয়ে দিচ্ছি, আমি কিছু হামলা করে দেবো, তোমার যে তেলের ঘাঁটি, তোমার যেটা সব থেকে শক্তিশালী জায়গা, সেটাকে আমি ধ্বংস করে দেবো। এটা কেমন ধরনের মজা? আমি আপনাকে বলি, চার্লি চ্যাপলিনের একটা কথা আছে, দ্য ওয়ার্ল্ড ক্যানট বি দ্য ফিউচার অফ দি ওয়ার্ল্ড ক্যানট বি ডিসাইডেড বাই ইরেসপন্সিবল মাইন্ডস। প্রথম কথা। স্পাইডারম্যানের একটা অসাধারণ ডায়লগ আছে, সেখানে বলছে উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। আমি শক্তিটা বাড়ালাম নিজের, ভালো কথা, খুব ভালো কথা। আজকে আমরা এনার্জি ইকুয়েশন নিয়ে ভাবছি, ওয়ার্ল্ড এনার্জি কনসোর্টিয়াম নিয়ে ভাবছি, আমরা এনার্জি পাওয়ার নিয়ে ভাবছি। আমরা অ্যাকচুয়ালি কী করতে চাইছি? আমরা এই পাওয়ারটা কিসের জন্য তৈরি করছি? সাধারণ কিছু মানুষকে মেরে ফেলবো বলে? আমরা এই পাওয়ারটা কিসের জন্য তৈরি করছি? মানে সাধারণ কিছু মানুষকে একদম তলানিতে গিয়ে ঠেকাবো